জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে উখিয়ার ক্যাম্পে যাবেন তিনি। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ও মতবিনিময়। গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি। বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কর্মক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরফিন সিদ্দিক। বাদ জমা ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুরে দাফন। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকাল ৯টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে ডক্টর ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি উখিয়ায় জাতিসংঘ মহাসচিব এবং প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। এর আগে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। ৪ দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব। দর্শক, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছেন সহকর্মী শাহাদাত অব্র। বিস্তারিত জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। অব্র, আপনার কাছে জানতে চাই যে এই যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে, কোনো ধারণা পেয়েছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে কিন্তু হচ্ছে আপনি যে মিটিং কিংবা হচ্ছে সাক্ষাতের কথা বলছিলেন, সেটা কিন্তু হচ্ছে জাতিসংঘের মহাসচিবের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ দূত তার সাথে যে সাক্ষাৎ সেটি কিন্তু শেষ হয়েছে। ইতিমধ্যে তিনি কিন্তু হচ্ছে সেই সাক্ষাৎটি শেষ করে এখান থেকে বেরিয়ে গেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে। সেখানে কিন্তু ঠিক 10টা নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আরও একটি সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সাক্ষাৎ। সেখানে কিন্তু হচ্ছে আলোচনার বস্তু হতে পারে রোহিঙ্গা এবং রোহিঙ্গার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চুক্তি, তার সাথে সাথে কিন্তু হচ্ছে ফারাক্কাবাদের দিয়ে যেই পানি চুক্তি, সেই সকল বিষয়ও আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। আর ইতিমধ্যেই কিছুক্ষণ আগে 9টা থেকে 10টা পর্যন্ত যেই সাক্ষাৎটি হয়ে গেল, সেখানে কিন্তু ইন্টারকন্টিনেন্টালে বৈঠক শুরু হয় মূলত হচ্ছে 9টার দিকে। সেই 9টায় কিন্তু হচ্ছে প্রধান উপদেষ্টার যিনি কিনা হচ্ছে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার সাথে বৈঠকে কিন্তু মূলত হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর সাথে কিন্তু কথা ছিল যে রোহিঙ্গা বিষয়ক আলোচনাটাও কিন্তু হচ্ছে উঠে আসবে। এবং তিনি গতকালকে যখন বাংলাদেশে আসেন তার পরপরই কিন্তু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেল সেখানে কিন্তু হচ্ছে ছিলেন এবং এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তিনি আজকে এখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে। সেখান থেকে কিন্তু হচ্ছে যে বৈঠক, সেই বৈঠক শেষে 12টা নাগাদ কিন্তু হচ্ছে একটি বিমানে, যেখানে কিনা প্রধান উপদেষ্টা এবং একই সাথে জাতিসংঘের মহাসচিব কিন্তু হচ্ছে একই বিমানে যাবেন হচ্ছে উখিয়াতে, কক্সবাজার থেকে কিন্তু হচ্ছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে কিন্তু হচ্ছে
হচ্ছে যে বিভিন্ন ধরনের লার্নিং সেন্টার থেকে শুরু করে তাদের বিশেষ কিছু সাংস্কৃতিক দিকও কিন্তু তিনি পরিদর্শন করবেন। একই সাথে রোহিঙ্গাদের সাথে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের সাথে কিন্তু তিনি আজকে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। তার সাথে সাথে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু ঢাকা শহরের নানা জায়গা সহ এই যে পুরো ফার্মগেট কিংবা পুরো ইন্টারকন্টিনেন্টাল শাহবাগের মোড় থেকে পুরো জায়গায় কিন্তু হচ্ছে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এবং পুরো জায়গাতেই বলা চলে যে এই মুহূর্তে পুরোপুরি হচ্ছে নিরাপত্তা চাদর আছে এবং সবাই এই যে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারাও বলছেন যে আজকে সারাদিনই মূলত হচ্ছে এই যে এই নিরাপত্তা চাদর সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং আগামীকালকেও 4 দিনের সফরে আজকে দ্বিতীয় দিন, আগামীকাল তৃতীয় দিন। আগামীকালকে কিন্তু হচ্ছে তিনি অ্যান্টোনিও গুতারেস যিনি কিনা হচ্ছে জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু হচ্ছে ঢাকাতেই থাকবেন এবং ঢাকাতে কিন্তু হচ্ছে তার বেশ কিছু কাজ আছে। আজকে যেমন হচ্ছে লম্বা পরিকল্পনা, তিনি আজকেই যাবেন উখিয়াতে এবং উখিয়া থেকে ফিরবেন, ঠিক তেমনি আগামীকালকে কিন্তু হচ্ছে তিনি জাতিসংঘের বাংলাদেশের যেই দূতাবাস কিংবা হচ্ছে যেই জায়গাটি আছে যেখানে কিনা হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের যারা কর্মরত আছে তাদের সাথে কিন্তু হচ্ছে সাক্ষাৎ করবেন এবং তাদের সাথে মতবিনিময় করবেন। এর পরবর্তী 16 তারিখে কিন্তু হচ্ছে তিনি থাকবেন এবং 16 তারিখ এই মোট 4 দিনে কিন্তু হচ্ছে তার কর্মপরিকল্পনা বলা চলে অনেকটাই লম্বা। তবে এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে এখান থেকে সর্বশেষ। দর্শক, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। যেমনটা জানাচ্ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহাদাত অব্র আজ কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এ বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, আপনার থেকে জানতে চাই যে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব সফর ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, আর আজ সেখানে দুজনের যে কর্মসূচি সেই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক আমরা এখন রয়েছি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের 18 নম্বর ক্যাম্পে আমরা অবস্থান করছি। এই ক্যাম্পেই মূলত প্রথমেই আসবেন জাতিসংঘের মহাসচিব এবং এই জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে এখানে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশেপাশে ঘুরে দেখেছি, এখানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই তাদের স্ব কাজগুলো এখানে করেছেন জাতিসংঘের মহাসচিবকে এখানে নিরাপদভাবে এখানে তার কর্মসূচি সম্পাদন করার জন্য। বলে রাখতে চাই যে এখানে আসলে তিনি যখন আসবেন পার্বত্য দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তাকে কক্সবাজার বিমানবন্দরে তাদের দুজনকে স্বাগত জানাবেন। একই বিমানে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব আসবেন কক্সবাজারে। প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরে থেকে যাবেন আর জাতিসংঘ মহাসচিব উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চলে আসবেন। এখানে এসে তিনি এই যে রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টারগুলো রয়েছে, কালচারাল সেন্টারগুলো রয়েছে, এখানে সাংস্কৃতিক যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো তিনি পরিদর্শন করবেন। একই সঙ্গে তাদের যে পাটজাত উৎপাদন কেন্দ্র রয়েছে সেই কার্যক্রমগুলো পরিদর্শন করবেন। তারপরে তার এই কার্যক্রমের থাকা অবস্থায় কিন্তু প্রধান উপদেষ্টা এসে তার সঙ্গে যোগ দেবেন এবং একসঙ্গে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব তারা দুজনেই প্রায় 1 লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে এখানে ইফতার করবেন। এরপরেই ঢাকায় ফেরত যাবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। বলে রাখতে চাই যে আসলে আজকে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে ঘিরে নানা ধরনের আলোচনা, নানা বিষয় রয়েছে। বিশেষ করে যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এই রোহিঙ্গা ক্যাম্পে যারা আশ্রয়িত অবস্থায় রয়েছেন তাদের যে খাদ্য বাজেটের বরাদ্দ কমিয়ে দেওয়ার ব্যাপারে যে আলোচনা বা যে সিদ্ধান্ত জাতিসংঘের রয়েছে, তারা প্রত্যেক মাসে মাথাপিছু $12.5 করে পেত, সেখানে এপ্রিলের 1 তারিখ থেকে $6 করে তাদেরকে দেওয়া হবে বলে একটি প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে জাতিসংঘের। সেই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ আসলে চেষ্টা করছে যে এইটি যাতে কোনোভাবে যাতে না কমানো হয়। এর নানা ধরনের কারণ উল্লেখ করা হচ্ছে। রোহিঙ্গাদের পক্ষ থেকে এই প্রত্যাশাগুলো রয়েছে, কারণ তাদের এই যে তাদের খাদ্যর যে বরাদ্দ সেই বরাদ্দ যদি কমিয়ে দেওয়া হয় তারা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য নানা ধরনের এখানকার আশেপাশের এলাকায় নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেজন্যই তাদের প্রত্যাশা তাদের এই বাজেট যাতে এই বরাদ্দ যাতে কোনোভাবে কমিয়ে দেওয়া না হয়। আরেকটি বড় বিষয় আছে যে বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরে একটি প্রত্যাশা করছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশের আশা যে এই যে রোহিঙ্গা সংকটটি বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে আছে এই মুহূর্তে,
এই গলার কাটা নিরসনের জন্য, এই সংকট নিরসনের জন্য বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো সমাধান হয়নি। রোহিঙ্গাদেরকে কোনোভাবেই তাদের দেশে ফেরত পাঠানো যায়নি। জাতিসংঘের এই মহাসচিবের সফরকে ঘিরে এই আশাটি বাংলাদেশ করছে যে যদি রোহিঙ্গাদেরকে মর্যাদার সাথে তাদের দেশে ফেরত পাঠানো যায়, বাংলাদেশের এই সংকটটি নিরসন হবে। 7 বছর পর জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে কক্সবাজার আসছেন। রোহিঙ্গাদের এই শরণার্থী ক্যাম্পগুলো তিনি পরিদর্শন করবেন। তিনি নিজের চোখে দেখে গিয়ে যে এই পরিস্থিতি দেখবেন, এই মানবিক বিপর্যয় তিনি দেখবেন। একই সঙ্গে বাংলাদেশের জন্য এই রোহিঙ্গা ইস্যুটি কত বড় একটি সংকট, সেটি যখন তিনি নিজের চোখে দেখবেন, সেটি তিনি সদর দপ্তরে গিয়ে জাতিসংঘ ফোরামে তুলে ধরবেন এবং সেই সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন বলেই বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। তবে এটি আসলে কতটা আলোর মুখ দেখে সেটির জন্য অপেক্ষা করতে হবে। আমরা আসলে আজকে এই জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের যে কয়টি বড় শরণার্থী শিবির রয়েছে এর মধ্যে বাংলাদেশের কক্সবাজারে যে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, তিনি পুরো এলাকাটি পরিদর্শন করবেন, রোহিঙ্গাদের সুখ দুঃখ তিনি দেখবেন, রোহিঙ্গারা আসলে কিভাবে জীবনযাপন করে পুরো বিষয়টি তিনি দেখে তিনি আজকে এখান থেকে কক্সবাজার থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। এরপরে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো মহাসচিব এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সবশেষ খবর। আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি, সংবিধান সংস্কার বাস্তবায়নে গণপরিষদ ও সংসদ নির্বাচন হোক একই সাথে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মত শুধু সংসদ নির্বাচনে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের সমাধান হতে পারে গণভোটের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। গণপরিষদ চাওয়ার যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে, ব্যাপারটা কি এরকম না। প্রয়োজনীয়তা নিয়ে এখানে তর্ক করার কোনো সুযোগ নাই। এই বিতর্কের সমাধান কি? নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে গণপরিষদ নির্বাচন, যেটির প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই দুই মেরুতে অবস্থান বিএনপি ও এনসিপির। এমন বিতর্কের স্থায়ী সমাধানে ইতোমধ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সব সুপারিশ ছক আকারে দেওয়া হয়েছে 34টি রাজনৈতিক দলকে। তবে যেহেতু সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে দ্বিমত বেশি, সেহেতু দেখা যাক সংবিধান সংস্কারে কি প্রস্তাব দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিশ্লেষণ করলে দেখা যায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির সংযোজন বিয়োজন, 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ কিছু অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব আসে, যেখানে রয়েছে 7-এর ক ও খ, 141-এর খ, ঘ ও 150-এর 2 অনুচ্ছেদ। এছাড়া আংশিক পরিবর্তন হবে আরও কিছু অনুচ্ছেদ। যদিও এসব সংস্কারের বেশিরভাগ বিষয়েই একমত দলগুলো, মূল অনৈক্য সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে। জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা সম্ভব, তাতেই কেবল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হবে। যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে, সেভাবেই গণপরিষদ নির্বাচনেও সকল দল একইভাবে অংশগ্রহণ করবেন। গণপরিষদে যারা ইলেক্টেড হয়ে আসবেন তারাই আইনসভায় পরিণত হয়ে যাবেন। তাতে করে আমি স্টেটমেন্ট পাচ্ছি এবং সেই সাথে আমার সংবিধান প্রণয়নের কমিটিও পাচ্ছি। তবে বিএনপি বলছে গণপরিষদ চাওয়ার কোনো ভিত্তি নেই, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের প্রয়োজন নেই। দ্বিতীয় স্বাধীনতার বলে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, মানে বিদ্যমান সংবিধান সমস্ত জলাঞ্জলি দিয়ে এবং নতুন করে ফ্রেশ করে সবকিছু লিখতে হবে, বলতে হবে, এইটার মনে হয় কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রয়োজন নেই। গণপরিষদ গঠন করার কোনো মৌল ভিত্তি নেই এবং এটার কোনো রাজনৈতিক কারণ নেই। বিএনপির সাথে অনেকটা সুর মিলিয়ে জামাত বলছে অন্তর্বর্তী সরকার চাইলেই সংবিধান সংস্কার করতে পারবে, তার জন্য দরকার নেই গণপরিষদের। 5ই আগস্টেই অলরেডি মানে গণরায় হয়ে গেছে যে 72-এর সংবিধান কার্যকর নেই, সেজন্য গণপরিষদ ইলেকশনের দরকার নেই। এখন জনগণ রায় দিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করতে পারে। যে আমাদের দল চাচ্ছে যে জাতীয় সংসদের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে জাতির জন্য বেশি উপকার হবে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর এসব মতকে রাজনৈতিক অজ্ঞতা হিসেবে দেখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার।
যারা বলছেন যে এটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র, তারা আরেকটু জেনে শুনে কথা বললে ভালো হয়, কারণ এটা নিজেই একটা নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন দুই ধরনের হয়, একটা হলো এই গণপরিষদ নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা এক ধরনের দাম্ভিক অজ্ঞতা মনে হয়েছে আমার কাছে। একটা জিনিস আপনি না জানতে পারেন, প্রথমত আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি এই অজ্ঞতাটা প্রদর্শন না করলেই ভালো হতো তাদের জায়গা থেকে। গণপরিষদ নির্বাচনেও ঝুঁকি দেখছেন কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ। বলছেন গণভোটের মাধ্যমে এই বিতর্কের সমাধান সম্ভব। গণপরিষদ দিয়ে ওটা চলতে পারে, কিন্তু গণপরিষদ মানেই তো হচ্ছে কোনো দলের প্রাধান্য থাকতে পারে বিশেষভাবে, সেই দলটি তার নিজের স্বার্থের জন্যে তার কর্মকর্তারা সেই সংস্কারগুলি ঠিক বাস্তবায়িত করবেন কিনা, এর একটা বিরাট ঝুঁকি থাকছে। মৌলিক জিনিসগুলিতে যদি এক জায়গায় আসতে পারে, তারা একটা এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টটা একদম গণভোটে নিয়ে যাওয়া হবে, যে গণভোট জনগণ এই জিনিসগুলিকে তাদের ম্যান্ডেট দিচ্ছে কিনা। বিতর্ক চলমান থাকলেও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত এখনো দিতে পারেনি প্রধান দলগুলোর কেউই। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হামলায় আহত হয়েছেন 20,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ার আহতরা এখন মানসিক রোগে ভুগছেন। তারা বলছেন সমাজের বোঝা হয়ে নয়, যোগ্যতা এবং কর্মক্ষমতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। গুলি করার সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মারিয়া জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে কুপ দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে দুইটা পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। জানালেন সমাজের বোঝা হয়ে থাকতে চান না তিনি। যাদের আপনি হাত পা চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং অনুযায়ী তার সেই কাজে যদি তাকে চাকরি দেওয়া হয় বা একটা সুযোগ দেওয়া হয় বা সেই কাজে স্থানান্তর করা হয়, তাহলে তার পুনর্বাসনটাও যথাযথভাবে হয়ে গেল, সে নিজেকেও পরিবারের বোঝা না হয়ে নিজেকে স্বনির্ভর করে নিল। শুধু ফারুকই নয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের জীবন। চিকিৎসকরা বলছেন আহতরা মানসিক ট্রমায় ভুগছেন। চিকিৎসার পাশাপাশি সঠিক পুনর্বাসনই এর সমাধান। ওনাদের চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনা ছিঁড়ে গেছে, ওনাদের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন লেন্সও ক্ষতিগ্রস্ত হয়ে ট্রমাটিক ক্যাটারেক্ট ডেভেলপ করেছে। ওনারা কিন্তু সবাই শঙ্কিত। হ্যাঁ, ওনারা এখন বুঝতে পারছেন যে ওনাদের চোখের অবস্থাটা কি। ওনারা চান যে পরিবার নিয়ে জীবিত থাকতে, সুস্থভাবে থাকতে, সম্মানের সাথে থাকতে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে সরকার। নানা সীমাবদ্ধতায় সাহায্য টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রার্থীদের। আমাদের কাছে যারা আসতেছে আমরা তাদেরকে সাহায্য করতেছি। প্রায় 5,000-এর উপরে যাদের যেসব ফ্যামিলির কাছে পৌঁছে গেছি, তারা কিন্তু কোনো অভিযোগ করে নাই। হয়তো সংখ্যা নগণ্য, এটা হতেই পারে। এত বড় বিশাল একটা কার্যক্রমের মধ্যে কিছুটা ঘাটতি থাকতেই পারে। তবে বলবো হতাশার কোনো কারণ নাই, আমাদের দরজা সবসময় খোলা। জুলাই আন্দোলনে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করার কথা বলছে সরকার। তবে পুরোপুরি চোখের আলো হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যা কিছুটা জটিল। সার্ভাইভ করতে পারবে না, তাদের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। তার মধ্যে প্রশিক্ষণ, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা। আমাদের 3টা কার্যক্রমই একই সাথে চলমান। প্রধান উপদেষ্টার আমাদের কাছে তালিকা চেয়েছিল, আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে এই 26 থেকে 30 জন আছে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাদেরকে তারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে 3 ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে সরকার। একইভাবে কর্মক্ষম আহত ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের।
দেলোয়ার দোলন, এখন, ঢাকা। নারায়ণগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও করা হয়েছে। স্থানীয়রা জানায়, চকলেট কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ী ইব্রাহিম দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি ধামাত চাপা দেওয়ার চেষ্টা করে। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ, পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানায়, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে আমরা উদ্ধার করেছি, উদ্ধার করে আমরা রূপগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে অ্যাডমিট করেছি। এখন টেস্ট চলছে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পুলিশ জানায়, গত 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে গেল মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের অভিযোগ, স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিক্ষিকার ছেলে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দর্শক, এত অল্প বয়সেই এক অমানবিক আচরণ পেয়ে পৃথিবী থেকে বিদায় নিল শিশু আসিয়া। দীর্ঘ 8 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল শিশুটি। সিএমএইচ থেকে হেলিকপ্টার করে মাগুরা নেওয়া হয় মরদেহ। এ সময় অপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ বিচারের দাবি তোলেন স্বজন ও এলাকাবাসী। পরে 2 দফা জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয় তাকে। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। মাগুরায় নোমানী ময়দানে হাজারো মানুষ অপেক্ষা তাদের গ্রামের শিশুটির জন্য। অবশেষে এলো সে, তবে নিথর দেহ নিয়ে। ততক্ষণে শোকে বিহল মাগুরাবাসী। নির্মমতার সর্বোচ্চ সাক্ষী হয়ে যে কষ্ট নিয়ে চলে যেতে হলো 8 বছরের এই শিশুকে, তা যেন কেউ মেনে নিতে পারছে না। তাই অসম্ভব হলেও দাবি তোলেন জানাজা ও দাফনের আগেই অপরাধীদের ফাঁসি দেয়ার। শ্রীপুরের সোনাইকুণ্ডি গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা আসিয়ার বাড়ি হয়ে উঠেছে। এলাকাবাসী ও স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সেখানেও আরেকটি জানাজা হওয়ার পর দাফন করা হয় শিশুটিকে। সন্ধ্যায় জেলার নোমানী ময়দানে আসিয়ার প্রথম জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এ সময় দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসিয়ার স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। এই ধর্ষক এবং খুনিদের যে 90 দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই 90 দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। বাংলাদেশের সাথে আমরা নির্বাক। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং বাংলাদেশে আর কোনো আসিয়া যেন এরকম নিপীড়নের শিকার না হয়। এর আগে সন্ধ্যা 6:10 আসিয়াকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার মাগুরা জেলা স্টেডিয়ামে পৌঁছায়। সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি শিশুটির পরিবারকে সান্ত্বনা দেন। প্রয়োজন হলে আইনের যে সংশোধনী দরকার দ্রুত বিচার করার জন্য এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, সেটা আমরা করছি। গেল 6 মার্চ মাগুরার শহরতলির নিজ নান্দোয়ালি গ্রামে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন 8 বছরের শিশু আসিয়া খাতুন। এরপর 8 দিন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে হাজারো অভিমান নিয়ে না ফেরার দেশে পাড়ি জমায় শিশু আসিয়া। তরিকুল ইসলাম, এখন, মাগুরা।
এদিকে ৮ বছরের শিশু আসিয়ার মৃত্যুর খবরে অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার নিজনানন্দ আলী মাঠপাড়ায় এই ঘটনা ঘটে। আসিয়ার জানাজা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে আসামি হিটু শেখের বাড়িতে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় ধর্ষকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় হিটু শেখের বাড়িতে। এদিকে সন্ধ্যা থেকে প্রায় 3 ঘন্টা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ ছাত্র জনতা। আন্দোলনকারীরা জানান আসিয়ার দাফন আগের তার ধর্ষককারীদের দ্রুত বিচার ও ফাঁসি দিতে হবে। এ সময় আটকা পড়ে কয়েকশো যানবাহন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। গাজীপুরের ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন। মারাত্মক আহত হয়েও ছাড়েননি ছিনতাইকারীকে। পরে কনস্টেবলকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় অভিযানে যায় পুলিশের একটি পেট্রোল টিম। এ সময় ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এলোপাথারি ছুরিকাঘাত করা হয় কনস্টেবল মোস্তাককে। পরে মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতার মনির মাদক হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 12টি মামলার আসামি। এই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনজন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায়ী হচ্ছে। তারা 3 জন যখন মাদক ব্যবসায়ীকে 2 জনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স. আরিফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার বাদ জমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে তার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফনের কথা জানান তার পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাবেন আসিফ ইকবাল। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স. আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন, শিক্ষক হিসেবে তিনি ছিলেন অনন্য। পথিতযশা অনেক সাংবাদিকেরই হাতে খড়ি হয়েছে তার কাছে। ওনার শিক্ষকতা জীবন এবং ওনার প্রশাসক জীবন সব মিলিয়েই উনি নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি। তিনি ছিলেন অত্যন্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সেই সঙ্গে তিনি অনেক শিক্ষার বিস্তারে অনেকগুলো বিভাগ তৈরি করেছেন, ইনস্টিটিউট তৈরি করেছেন, রিসার্চ সেন্টার তৈরি করেছেন। তার উদ্ভাবনী শক্তি ছিল অসাধারণ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল 6 মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। উনি অ্যাকচুয়ালি তো কোনো সমস্যা ওরকম ছিল না। উনি ওই যে ঢাকা ক্লাবে ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন। তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে আ.আ.ম.স. আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা। এরপর বাদজুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে আজিমপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। আসিফ ইকবাল খান, এখন ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
যাত্রী ভোগান্তি কমাতে আবারও শতভাগ অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, এবারের ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে রেল কর্তৃপক্ষের বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। অনেক যেমনটি বলছিলেন, এবার ঈদ উল ফিতর উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে। সকাল 8টা থেকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের কার্যক্রম শুরু হয়, তবে রেলওয়ে পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ এই 4 বিভাগের টিকিট বিক্রির কার্যক্রম দুপুর 2টা থেকে মূলত শুরু হবে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এবার টিকিট বিক্রিতে নতুন কোনো নিয়ম চালু হয়েছে কিনা, আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এবার কালো বাজারি রোধে রেলওয়ে কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীর মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি নিশ্চিত করা হলে পরে তার টিকিটটি নিশ্চিত করা হবে এবং তারা বলছেন এর মধ্য দিয়ে কালোবাজারি অনেকটা রোধ হবে এমনটি জানিয়েছেন। আর আপনার মাধ্যমে বলে রাখি যে এবার রেলওয়ে পূর্বাঞ্চল থেকে 2টি ঈদের স্পেশাল ট্রেন, 2 জোড়া স্পেশাল ট্রেন চালু করা হবে, যার টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে মূলত 17 মার্চ থেকে। আর রেলওয়ের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে টিকিট বিক্রির ক্ষেত্রে তারা যেহেতু পুরোটি অনলাইনে নিয়ে আসা হয়েছে, যার কারণে ভোগান্তিটা অনেকটাই বলা যায় কমে গিয়েছে। আবার চট্টগ্রাম পূর্বাঞ্চলের ক্ষেত্রে এবার প্রতিদিনই ঈদের যে টিকিট বিক্রি করা হচ্ছে সেখানে প্রায় 17,000 টিকিট প্রতিদিন বিক্রি করা হবে এবং পরবর্তীতে অর্থাৎ স্ট্যান্ড বাই টিকিট সেটিও কিন্তু পরবর্তীতে ফেরত দেওয়ার সাপেক্ষে পাবে এমনটিও তারা আমাদেরকে জানিয়েছেন। আর আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে এবার চট্টগ্রাম এবং কক্সবাজার যে রুটে ট্রেন সেখানে কিন্তু স্পেশাল কোনো ট্রেন থাকছে না, যেহেতু এই রুটে কিন্তু রেগুলার ট্রেন রয়েছে, ফলে স্পেশাল ট্রেনের প্রয়োজন থাকছে না এমনটি রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সব কিছু আসলে মিলিয়ে বলা যায় যে এবার রেলের টিকিট বিক্রিতে কালোবাজারি অনেকটাই রোধ হবে, যেহেতু অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি ওটিপি দেওয়া হচ্ছে মোবাইল নাম্বারে, সেই ক্ষেত্রে এটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কালোবাজারি রোধে। আর আরেকটা বিষয় আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রাম এই যে রেলওয়ে স্টেশনে থেকে যে সকল যাত্রীরা ঈদে ঘরমুখ হবে তাদের যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশ রেলওয়ে পুলিশ তাদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে মানুষ নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রমের সবশেষ তথ্য। রমজান প্রায় অর্ধেক শেষ হলেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সোয়াবিন তেলের সরবরাহ। একই সাথে এখনও নাগালের বাইরে লেবুর দাম। নিত্যপণ্যের বাজার দর নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি বৃদ্ধা আমাদের সঙ্গে। সানি, আপনার কাছে জানতে চাই যে রমজানের যে নিত্যপণ্যের দরদাম সেটা আজকের বাজারে কেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি বোতলজাত সোয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, কি তথ্য জানতে পারছেন? অনেক আপনাকে প্রথমেই আমি আসলে সয়াবিন তেল দিয়ে আসলে বোতলজাত যে সয়াবিন তেল আছে সেটা দিয়ে শুরু করতে চাই। আমরা রোজার শুরুর দিকে যেমনটা দেখেছিলাম বা রোজার আগ থেকেও যেমনটা দেখেছিলাম যে একদম এক প্রকার সংকট, যেখানে দোকানিদের অর্থাৎ খুচরা বা পাইকারি দোকানিদের চাহিদা থাকতো সেই অনুযায়ী আসলে তারা পেত না। তবে এই জায়গা থেকে কিছুটা আসলে জিনিসটা হয়েছে আর কি, সেই জায়গা থেকে সরবরাহ আগের থেকে বেড়েছে। তবে স্বাভাবিক তারা বলছেন না যে এখনও একই সাথে যে বিভিন্ন রকম সয়াবিন তেলের কোম্পানি, সেই কোম্পানির সয়াবিন তেলগুলো কিন্তু তারা একসাথে পাচ্ছে না। তবে ক্রেতাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মোতাবেক কিন্তু তারা সয়াবিন তেল দিতে পারছেন। অর্থাৎ প্রথম শুরুর দিকে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেকটাই কাটিয়ে উঠেছে আসলে বাজার। বিক্রেতারা আমাদেরকে এমনটা বলছিলেন। একই সাথে যদি আমি আপনাদেরকে বলি যে এই সয়াবিন তেলের পাশাপাশি কিন্তু আমরা যে অন্য নিত্যপণ্যের যে জিনিসগুলো দেখেছি, যে ছোলা, তারপরে মসুর ডাল, এই দামগুলোও কিন্তু অনেকটা কমেছে। অর্থাৎ যেখানে ছোলার দাম ছিল রোজার শুরুতে 105 থেকে 110 টাকা, সেই ছোলা কিন্তু এখন বিক্রি হচ্ছে 100 টাকা বা 100 টাকারও নিচে। তবে এই রোজা যত
বাড়ছে, রোজার নিত্যপূর্ণ রোজা খোলার সময় যেসব পণ্যগুলো মানুষ বেশি চাহিদা থাকে সেসব পণ্যের দাম কিন্তু অনেকটাই কমছে। শুধুমাত্র সয়াবিন তেলের সরবরাহ আগের থেকেও সরবরাহটা বাড়লেও তারপর পুরোপুরি স্বাভাবিক তারা বলছেন না। তবে সেক্ষেত্রে আমরা যতটুকু জিজ্ঞেস করছি যে একসাথে তারা সব কোম্পানির সয়াবিন তেল তারা পাচ্ছে না। এর বাইরে কিন্তু মোটামুটি বাকি সব যে পণ্যগুলো আছে সেগুলোর দাম স্থিতিশীল রয়েছে। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে কাঁচা বাজার থেকে শুরু করে, যেহেতু এখনও শীতকালীন মৌসুমের যে সব সবজি রয়েছে সেই সব সবজিগুলো কিন্তু এখনও বাজারে সরবরাহ করছে। একই সাথে যদি আমরা আরও বলি যে বেগুন বলি, তারপরে বিভিন্ন যে সবজিগুলো রয়েছে, আমরা আসার সময় কথা বলে আসছিলাম সেই জায়গা থেকে কিন্তু তারাও আমাদেরকে জানিয়েছে যে আগের মতোই দাম রয়েছে, অর্থাৎ খুব বেশি বাড়েও নেই, আবার একই সাথে খুব বেশি কমেও নেই। তবে যে আমরা এটাই বলতে চাই যে এখন যদি আপনাকে বলি যে একই সাথে যদি মুরগির বাজার বলি, মুরগির দামে কিন্তু গেল সপ্তাহ থেকে কমেছে। তো অনেক আমার কাছে কারণ বাজার থেকে বাজার দর সবশেষ এই ছিল আমার কাছে। দর্শক, যেমনটা বলছিলাম, সিলেটে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে ফের কিছুটা বেড়েছে মাছের দাম। বিশেষ করে দেশি মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা বাড়তি দামে। বিস্তারিত জানাতে নগরীর কাজীর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার কাছে জানতে চাই, মাছের সরবরাহ কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর আজকের মাছ বাজারে ঘুরে মাছের সবশেষ দরদামই বা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, আমি সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজারে রয়েছি। কাজীর বাজারের সকাল থেকে এসে আমরা দেখলাম যে আসলে সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম কিছুটা বেড়েছে, এবং এটির কারণ হিসেবে বিক্রেতাদের সাথে আমরা যখন কথা বলেছি তখন তারা বলেছেন যে আমদানি কম হওয়ায় এবং সিজন কিন্তু প্রায় শেষের দিকে হওয়ায় কিন্তু মাছের দাম এইভাবে দাম বৃদ্ধি পাচ্ছে। এবং এক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যে ক্রেতাদের আনাগোনা অনেকটা কমে গেছে, এবং রমজান মাস আসলে যেটি সাধারণত মাছের চাহিদা কিছুটা কমে যায় সবসময়ই, তো এবারও সেটি হয়েছে, এবং এই চাহিদাটা কমে যাওয়ায় এবং মাছের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকটাই বিপাকে পড়েছেন বিক্রেতারা। ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে তাদের কাছে ক্রেতা সংকট থাকায় তারা সেভাবে বিক্রি করতে পারছেন না, প্রায় সময় তাদের লস হচ্ছে। আর ক্রেতাদের সাথে আমরা আলাপ করেছি, ক্রেতাদের দাবি হচ্ছে যে খুচরা বাজারে গেলেই তারা কিন্তু অনেক বেশি দামে কিনতে হচ্ছে মাছ। যেমন আজকের বাজার দর হিসাবে যদি আপনাকে আমি বলি, সেক্ষেত্রে প্রথমেই রুই মাছের দাম বলতে হয়। রুই মাছ কিন্তু মন হিসাবে এখানে পাইকারি মন 13,000 বা 14,000 পর্যন্ত বিক্রি হচ্ছে, আবার সেটি পাইকারি কেজি দরে যদি কথা বলি সেটি 350 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সেটি অনেক বেড়ে গিয়ে 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমি যদি অন্যান্য মাছের কথা বলি, সেক্ষেত্রে বিশেষ করে ইলিশ মাছের ছোট সাইজের মাছও কিন্তু 1600 টাকায় বিক্রি হচ্ছে, এবং সর্বোচ্চ 2400 বা 2500 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ছোট মাছের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে পাবদা মাছ কিন্তু পাইকারি বাজারেই 400 টাকা বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 500 বা 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে কই মাছ রয়েছে, কই মাছের দামও কিন্তু বেড়েছে। পাশাপাশি অন্যান্য আরও যে মাছগুলো, বিশেষ করে নিম্নবিত্ত মানুষ কিন্তু যে সেই পাঙ্গাস মাছের চাহিদা থাকে অনেকের, বা তেলাপিয়া মাছের, সেই মাছগুলোর দামও কিন্তু বেড়েছে। 170 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এর পাশাপাশি যদি আমি বলি, অন্যান্য মাছগুলোরও দাম বেড়েছে, এবং মাছের দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রেতারা কিন্তু বেশ সংকটে পড়েছেন, কারণ ক্রেতা সংকটে ভুগছেন তারা, এবং ক্রেতারা বলছেন যে আসলে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় তাদেরও কিনতে কষ্ট হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের কাজীর বাজার থেকে মাছের বাজারের সর্বশেষ। 2021 সাল থেকে শুরু হওয়া দেশের জাতীয় স্টেডিয়ামের সংস্কার এখনও শেষ করতে পারেনি ক্রীড়া পরিষদ। এর জন্য অবশ্য বিগত সময়ের প্রকল্প পরিচালকদের দায়ী করলেন সংস্থাটির সচিব। নতুন বাংলাদেশে কোনো অনিয়ম হলে ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন সচিব। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষের ব্যাপারে আশাবাদী নতুন প্রকল্প পরিচালক। বাকিটা জানাবেন শরীফ রওশন। 2021 সাল থেকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন 3 কর্তা। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন বহুবার। তবে এর মধ্যে 2 জন বিদায় নিলেও এখনও পুরোপুরিভাবে কাজ শেষ করা যায়নি। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া উপদেষ্টার তত্ত্বাবধানেও পুরোদমে খুলে দেওয়া যায়নি স্টেডিয়ামটির গেট। এমনকি নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েও মাঠ প্রস্তুত না থাকায় আয়োজন করতে পারেনি বাফুফে। তবে সংস্কার কাজ শেষ করতে এত সময় লাগার কারণ কি? কয়েকবার সময় বাড়িয়েও স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান। এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি।
সময়ক্ষেপণ হওয়ায় এক পর্যায়ে ধীর গতির কারণ খতিয়ে দেখার কথাও জানান যুব এবং ক্রীড়া উপদেষ্টা খোদ নিজেই। কোনো প্রকার দুর্নীতি আছে কিনা সেটা খতিয়ে দেখব। স্টেডিয়ামটিতে গেল ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করা হলেও ফ্লাড লাইট এবং পূর্ব পাশের শেড বসানোর কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যে বারংবার সময় বাড়িয়ে বাফুফেকেও মাঠ বুঝিয়ে দিতে ব্যর্থ এনএসসি। মূলত 2021 সালে স্টেডিয়ামটির সংস্কার শুরু হলেও 2019 সাল থেকে কাগজ চালাচালির মধ্য দিয়ে শুধু সময় গড়িয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কনসালটেন্ট ছাড়াই ওনারা প্রথমে একটা প্রকল্প হাতে নেন, মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ প্রকল্প হিসাবে। কাজ করতে করতে কিছু চাহিদা বেড়ে যায়, তো যেহেতু চাহিদা বেড়ে যায় যার ফলে তখন আমাদের রিভাইজ করতে হয়। এইভাবে কিছু বেড়েছে, আর কিছু হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে। মাঝে পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগে দায়িত্বশীল ব্যক্তির পরিবর্তন হয় 4 বার। সংস্কারে ধীরগতির কারণে বিগত সরকারের আমলে থাকা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকেই তীর ছুঁড়েন সংস্থাটির সচিব। তো এই জাতীয় দায়িত্ব আসলে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিতে হবে। এখন সময় এসেছে, এই জাতীয় নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা এই কাজগুলি না করি, প্রকৃত অর্থে কিন্তু রাষ্ট্রের অপচয়, প্রকৃত অর্থে মন্ত্রণালয়ের অপচয়, প্রকৃত অর্থে কিন্তু জনগণের করের অর্থের অপচয়। পরিষদের সচিবের সঙ্গে একমত পোষণ করেন বর্তমানের প্রকল্প পরিচালক আজমুল হক। জানান বিগত দিনে দায়িত্বপ্রাপ্তরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে অনেক আগেই শেষ হতো এই সংস্কার কাজ। যে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু কাজ করছি। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিভিন্ন তদন্ত হচ্ছে, তদন্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অনেক কর্মচারী হয়তো সাসপেন্ড আছে। এর আগেও 3 বার সংস্কার কাজ হয়েছে স্টেডিয়ামটির, তবে এবারের মতো 4 বছরের বেশি সময় লাগেনি কোনো বাড়ি। সংস্কারের শুরুতে কাজ করা স্থপতি নিজেই খোলাসা করেন এত দীর্ঘ সময় লাগার কারণ। একগুণ যদি সময় লাগে দেওয়া হয় যদি কাজ শেষ করার জন্য, কিন্তু তার আগে 3 গুণ সময় লাগে হলো এটার বিভিন্ন রকম অনুমোদন জাতীয় জটিলতা দূর করার জন্য। জাতীয় স্টেডিয়ামের মতো বৃহৎ এই ক্রীড়া স্থাপনা সঠিক সময়ে কাজে লাগাতে না পারলে দিন শেষে ক্ষতির ভার কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকেই বইতে হবে। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক। দুপুরে উখিয়ার ক্যাম্পে যাবেন তারা। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ও মতবিনিময়। গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি। বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত 30 জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কর্মক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ। উদ্ধারের পর হাসপাতালে ভর্তি। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরিফিন সিদ্দিক। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুরে দাফন। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।